মর্নিং ভিউয়ার্স, কেমন আছো সবাই? টেনশন হচ্ছে একটু, তাই না? টেনশনে কিছু নেই, কারণ প্রশাসন আমাদের সঙ্গে আছে। আর একটা কথা বলবো যে আমরা তো হাতে হাত ধরে একটা কাজে নেমেছি, তো সেক্ষেত্রে প্রশাসন, স্বাস্থ্য ব্যবস্থা সবার সঙ্গে আমরা কিন্তু একসঙ্গে কাজ করব। করোনা ভাইরাস পারবে না আমাদের পরাজিত করতে। তো টেনশনে কিছু নেই, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে, এই বলে আমি আজকে টিউটোরিয়াল ক্লাস শুরু করছি। এর আগে তোমরা যেটা লক্ষ্য করেছো, দুটো ক্লাস আমরা করেছি। সেই ক্লাস দুটো কিসের ছিল? সেই ক্লাস দুটো ছিল জনন সম্পর্কে, অর্থাৎ জীবের বংশ বিস্তারের যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্পর্কে আমরা কিন্তু একটা ধারণা অর্জন করেছি। তো সেই পদ্ধতিগুলো সম্পর্কে কি জেনেছিলাম? আসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে তোমরা জেনেছো, অযৌন জনন, রেণুর মাধ্যমে বংশ বিস্তার হয় সেটা লক্ষ্য করেছো। আর কি দেখেছো তোমরা? যে উদ্ভিদের নিম্ন শ্রেণী থেকে একদম সপুষ্পক উদ্ভিদ যদি দেখি আমরা, তাহলে দেখেছি যে কোনো একটা উদ্ভিদের কোনো একটা মূল, কোনো একটা কাণ্ড বা পাতার কোনো একটা অংশ, সেখান থেকে উদ্ভিদের বংশবিস্তার হয়েছে। এটাকে আমরা বলছি কি ভেজিটেটিভ প্রোপাগেশন। এখন এই পদ্ধতি দুটো ছাড়াও, অর্থাৎ উদ্ভিদের মূলের মাধ্যমে বংশবিস্তার, কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার, পাতার মাধ্যমে বংশবিস্তার বা রেণুর মাধ্যমে বংশবিস্তার ছাড়াও জীবের আর একটা পদ্ধতিতেও কিন্তু বংশবিস্তার হয়ে থাকে। জীবের একদম প্রিমিটিভ থেকে অ্যাডভান্স ক্যারেক্টারের জীবের দিকে যদি আমরা একটু লক্ষ্য রাখি, তাহলে দেখব যে তাদের কিন্তু এই একটা নতুন পদ্ধতিতে, উন্নত পদ্ধতিতেও তাদের বংশবিস্তার হয়ে থাকে। সেই বংশবিস্তারটা কি, সেটা তোমরা যখন মিওসিস কোষ বিভাজন করেছিলে তখন আমি একটু বলেছিলাম যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে শুক্রাণু মানে পুংগ্যামেটের সৃষ্টি হয়, স্ত্রী গ্যামেট মানে ডিম্বাণুর সৃষ্টি হয়। তাহলে সেই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের যে সৃষ্টি হলো, এই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মানে দুটো বিপরীত, মানে দুটো আলাদা যৌনুর একসঙ্গে মিলন ঘটে নতুন অপত্য জীবের সৃষ্টি, নতুন বৈশিষ্ট্যের যে সৃষ্টি হওয়া, সেই পদ্ধতি হচ্ছে এটা। এটাকেই বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। দেখো, ক্যামেরা দেখা যাচ্ছে? স্ক্রিন পরিষ্কার আছে তো? 6 টিউটোরিয়াল ক্লাস তোমাদের জন্য। একক সেই একই আছে, জীবনের প্রবাহমানতা। উপ একক আজকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। তো যৌন জনন কি? যৌন জনন হচ্ছে, দেখো আমরা একটা বিষয় লক্ষ্য করেছি। কি বিষয় বলো তো? যে আমরা তো দেখেছি যে আমাদের চারপাশে, ধরো আমরা গ্রাম বাংলার ছেলে মেয়ে, তা আমরা দেখেছি আমাদের চারপাশে যে সমস্ত গাছ আছে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময় সেই গাছের ফল পেকে যায়, বীজ মাটিতে পড়ে, গাছের চারিপাশে দেখেছি আমরা অনেক উদ্ভিদ জন্মায় প্রকৃতির নিয়মেই। তাহলে সেই বীজের অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি হওয়া এবং আস্তে আস্তে তার বংশটা বিস্তার হয়। তো এই যে কিভাবে বীজ সৃষ্টি হলো বা কিভাবে ফল সৃষ্টি হচ্ছে, সেটা আমাদের আজ জানতে হবে। যে বীজের সৃষ্টি, বীজের উৎপন্ন কিভাবে হওয়া, ফল সৃষ্টি হওয়া কিভাবে, এই ফলের মাধ্যমে, বীজের মাধ্যমে বংশ বিস্তার হয়, সেটা সম্পর্কে একটা ধারণা অর্জন করবো আমরা। আমরা তো এটুকু বলতে পারি যে জীবের বংশ বিস্তারের ক্ষেত্রে যেটা সব থেকে উন্নত প্রসেস, অযৌন জনন আমরা পড়েছি, ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানে ভেজিটেটিভ প্রপাগেশন পড়েছি আমরা। আজকে যেটা জানবো যে উন্নত যে পদ্ধতি, সেটা হচ্ছে যৌন জনন। যে শুক্রাণু এবং ডিম্বাণু, পরাগ রেণুর সঙ্গে ডিম্বাণুর মিলন ঘটে যে একটা অপত্য জীবের সৃষ্টি হয়, সেই জীবের একটা এক্সট্রা কিছু বৈশিষ্ট্য থাকে। কি সেই বৈশিষ্ট্য? যে তারা পরিবেশের যে কোনো প্রতিকূল অবস্থায় নিজেকে অনুকূল করে নিতে পারে, নতুন বৈশিষ্ট্যের তাদের মধ্যে উদ্ভব হয়, তাদের মধ্যে একটা স্পেশাল কিছু ক্যারেক্টার দেখতে পাই, যেটাকে প্রকরণ বলি, বিভেদ সৃষ্টি হয় এবং যে কোনো পরিবেশে তারা মানিয়ে নিতে পারে।
তো এই যে যৌন জনন, এই যৌন জননটার শুক্রাণু, ডিম্বাণু মানে জনন কোষের কিরকম গঠন তার উপরে এটাকে ভাগ করা হয়। বেসিক্যালি দুটো ভাগে ভাগ, একটাকে বলা হচ্ছে সিনগ্যামি আর একটা হচ্ছে সংযুক্তি প্রসেস। অর্থাৎ নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে যদি আমরা দেখি, উদ্ভিদের ক্ষেত্রেও যদি দেখি আমরা, তাহলে দেখব যে সেখানে যে জনন কোষগুলো আছে সেই জনন কোষগুলো আবার বিভিন্ন রকমের। সেই বিভিন্ন রকমের জনন কোষ হওয়ার ফলে তাদের কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা বলা হচ্ছে আইসোগ্যামি, একটা অ্যানাইসোগ্যামি আর একটা উগ্যামি। আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে সংযুক্তি বা কনজুগেশন। প্রথমে আইসোগ্যামি আসি। তোমরা যদি ক্লামাইডোমোনাস দেখো, তাহলে ক্লামাইডোমোনাস দেখতে কেমন মনে আছে? ক্লামাইডোমোনাস দেখতে কেমন হতো? ন্যাসপ্যাথির মতো দুটো ফ্লাজেলা আছে, তো সেই ফ্লাজেলার মাধ্যমে তারা সন্তরণ করে বেড়ায়। তো সেই বিপরীত দুটো মনে করো, ক্লামাইডোমোনাস থেকে যখন জননকোষ উৎপন্ন হবে তখন বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জননকোষের বাইরে মিলন ঘটে, কোষাধারের বাইরে প্রকৃতিতে মিলন ঘটে। মিলন ঘটে তাদের জাইগোট সৃষ্টি হয় এবং সেখান থেকে অঙ্কুরিত হয়ে আবার তাদের বংশ বিস্তার হয়। এই যে জনন কোষ, এই জনন কোষের উপরে নির্ভর করে এদিকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। আইসোগ্যামিতে বলা হচ্ছে কি, যে জনন কোষগুলো হবে মরফোলজিক্যালি সিমিলার, মানে বাহ্যিকভাবে দেখতে একই রকম লাগে। পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ দুটো একই রকম লাগে, দুটোই ফ্লাজেলা আসে, দুটোই সন্তরণ করতে পারে, দিয়ে বাইরে এসে তাদের মিলন ঘটে, দিয়ে জাইগোট সৃষ্টি হয়। অ্যানাইসোগ্যামিতে বলা হচ্ছে কি, যে দুটোই সন্তরণ করতে পারে, দুটোরই ফ্লাজেলা আছে, কিন্তু আকার আকৃতিগতভাবে একটু আলাদা। অর্থাৎ পুংগ্যামেটটা আকারে একটু ছোট জনন কোষটা, স্ত্রী জনন কোষটা একটু বড়, একটু মোটা। এইটা হচ্ছে পার্থক্য। আর উগ্যামির ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে দেখবো আমরা, সেটা হচ্ছে কি, যে স্ত্রী গ্যামেট, স্ত্রী জনন কোষটা গোলাকার, ডিম্বাকার হতে পারে এবং সেটা চলনক্ষমহীন, মানে সচল নয়। কিন্তু পুংগ্যামেটটা সচল, এটা একটা স্পেশাল ক্যারেক্টার। দিয়ে পুংগ্যামেটটা এসে স্ত্রী গ্যামেটের কাছে এসে মিলন ঘটায় এবং নিষেক সম্পন্ন করে। এটা গেল সিনগ্যামির তিনটে পদ্ধতি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। ছবি আমরা দেখব। আর একটা আছে সংযুক্তি বা কনজুগেশন, যেটাকে বলা হয়, যে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে মনে করো স্পাইরোগারা ফিলামেন্ট, যে স্পাইরোগারার লম্বা চেন দেখতে পাই আমরা, সেই লম্বা চেনের এক একটা কোষ পরিণত অবস্থায় তারা কিন্তু একটা স্পেশাল একটা কোষে রূপান্তরিত হয়, যে সেখান থেকে দুটো পাশাপাশি ফিলামেন্ট চলে আসে এবং সেই চলে আসা ফিলামেন্ট দুটোর একটা করে কোষ মাঝামাঝি একটা নালী সৃষ্টি করে, কনজুগেশন নালী বলা হয় এটাকে। সেই নালীর মাধ্যমে পুং কোষ হিসাবে যে কোষটা আছে সেখান থেকে নিউক্লিয় বস্তু স্ত্রী কোষের জনন কোষে চলে যায়, চলে গিয়ে স্ত্রী জনন কোষটা নিষিক্ত হয়ে সেটা একটা জাইগোট গঠন করে, পরে সেটা মূল দেহ থেকে আলাদা হয়ে গিয়ে অঙ্কুরিত হয়ে তারা কিন্তু আবার নতুন ফিলামেন্ট সৃষ্টি করে। ছবিটা দেখো। দেখো, আইসোগ্যামি মরফোলজিক্যালি সিমিলার, একই রকম দুটো। তারপরে দেখো অ্যানাইসোগ্যামি, পুংগ্যামেটটা ছোট, মেলটা ছোট, স্ত্রীটা বড়। উগ্যামির ক্ষেত্রে দেখো এখানে ফ্লাজেলা নেই, বুঝতে পারছো? সংযুক্তির ক্ষেত্রে দেখো দুটো ফিলামেন্ট দেখতে পাচ্ছ তোমরা, ক্লিয়ার আসছে ছবি? বলছি ছবিটা বুঝতে পারছো তো? দেখো দুটো ফিলামেন্ট আছে, এই দুটো ফিলামেন্টের মাঝে যে অনুসূত্র আছে, মাঝে একটা নালী সৃষ্টি হয়েছে। এই নালী সৃষ্টি হওয়ার পরে কি হয়, যে পুংজনন কোষ থেকে নিউক্লিয় বস্তু স্ত্রী জনন কোষের দিকে চলে আসে, সেটা একটা তখন জাইগোট সৃষ্টি করে। এই দেখো সৃষ্টি করে ফেলেছে অলরেডি, এই যে দেখেছো তোমরা ভাঙন সৃষ্টি হয়েছিল এই নালিকার মাধ্যমে, এখানে নিষিক্ত হয়ে গেছে। এই জনন কোষটা মূল দেহ থেকে আলাদা হয়ে এর আবার অঙ্কুরিত হয়ে বংশ বিস্তার করবে। এইটা হচ্ছে যৌন জননের সংযুক্তি পদ্ধতি। এ তো গেল নিম্ন শ্রেণীর জীবেদের কথা। কিন্তু আমরা লক্ষ্য করি, আমাদের চারপাশে প্রচুর সপুষ্পক উদ্ভিদ আছে। আমাদের সিলেবাসে যেটা আছে প্রচুর সপুষ্পক উদ্ভিদ আছে। প্রাণীদের সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হয় সেটা তো আমাদের সিলেবাসে নেই, তো সেই জায়গাটা আমি এখন বাদ রাখছি। তোমরা যখন আপার ক্লাসে পড়বে তখন প্রাণীদের সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কেও জানবে, আরো ধারণা অর্জন করবে। আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সপুষ্পক উদ্ভিদ,
গুপ্তবীজী সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের চারপাশে প্রচুর এরকম উদ্ভিদ আছে যারা ফুল দেয়, আবার ফলও দেয়, ফলের মধ্যে বীজ থাকে এবং সেই বীজ থেকে অঙ্কুরিত হয়ে নতুন চারা গাছ তথা উদ্ভিদ সৃষ্টি হয়, তাদের বংশবিস্তার করে থাকে। তাহলে এই যে বংশবিস্তারের পদ্ধতি সপুষ্পক উদ্ভিদ ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে তাদের কিভাবে বংশবিস্তার হয়, তাদের কি বংশবিস্তারের অঙ্গ হিসাবে কোন অঙ্গটা কাজ করে, এতদিন আমরা যেটা জেনেছিলাম ভেজিটেটিভ প্রোপাগেশনে যে কাণ্ডের কোনো একটা অংশ হতে পারে, মূলের কোনো একটা অংশ হতে পারে, পাতার কোনো একটা অংশ হতে পারে, মানে মূল, কাণ্ড, পাতা এই তিনটে অঙ্গ ছাড়াও যৌন জননে সাহায্যকারী প্রধান একটা অঙ্গ আছে যাকে বলা হয় ফুল। সে ফুল কিভাবে বংশবিস্তারে প্রত্যক্ষভাবে সাহায্য করে থাকে আজকে আমরা সেটা আলোচনা করব। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। আমার কথা শোনা যায়? সেক্সুয়াল রিপ্রোডাকশন ফুল দেখেছি, আমি একটা ছবি দিয়েছি তোমাদের, সেই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন কিভাবে সম্পন্ন হয় সেটা সম্পর্কে আমরা একটা প্রথমে ধারণা অর্জন করব। দেখো, একটা ফুলের যে স্তবক, মানে ফুলটা একটা অ্যাক্সিসের উপরে যেভাবে ধরে থাকে, সেই ফুলের গঠনটা যদি আমরা দেখি তাহলে দেখব যে একটা ফুলের চারটে অংশ: বৃতি, দলমণ্ডল, পুংস্তবক মানে পুংকেশর চক্র এবং স্ত্রী স্তবক মানে গর্ভকেশর চক্র। এই চারটে অংশ আছে। এই চারটে অংশই ওতপ্রোতভাবে ফুলের সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে, উদ্ভিদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ফুলের প্রত্যেকটা স্তবকে কিন্তু কম বেশি সাহায্য করে থাকে। একে একে আসি। বৃতি। বৃতি হচ্ছে কি? বৃতি হচ্ছে ফুলের সর্বাপেক্ষা বাইরের স্তবক। এটা দেখেছো, ফুলকে ধারণ করে রাখে, ধরে রাখে, কুঁড়ি অবস্থায় ফুলটা ঢেকে রাখে। খুব একটা ইম্পর্টেন্ট একটা স্তবক হচ্ছে বৃতি। সবুজ রঙের হওয়ার জন্য এই কিন্তু সালোক সংশ্লেষেও সাহায্য করে থাকে। বৃতি লক্ষ্য করো, দেখো এই বৃতির অংশগুলো কাটা কাটা, এটা কিন্তু মুক্ত বৃতি। আবার কোনো কোনো ফুলের ক্ষেত্রে যুক্ত বৃতিও হতে পারে, যেমন সরিষার তুমি মুক্ত বৃতি পাবে। আবার মনে করো জবা ফুল, ধুতরা ফুলে দেখেছো লম্বা টিউবের মতো হয়ে আছে, সেখানে কিন্তু এই বৃত্তাংশগুলো জয়েন্ট হয়ে আছে, ওটাকে যুক্ত বৃতি বলা হয়। ফুলের কুঁড়ি অবস্থায় ফুলকে ঢেকে রাখে, রক্ষা করে, ঝড়, বৃষ্টি, রোদ, ঝঞ্ঝা এগুলো থেকে রক্ষা করে। 2 নম্বরে আসছি, দলমণ্ডল। আচ্ছা, আর একটা কথা একটু মিস করেছি, যে ফুলের যে বৃতি দেখলাম আমরা, ওই বৃতির যে 5টা দাঁতের মতো অংশকে বৃত্তাংশ বলা হয়। কখনো কখনো কিছু কিছু ফুলের ক্ষেত্রে বৃতির নিচের দিকে আবারও কিন্তু 5টা দাঁতের মতো অংশ দেখতে পাই, একে উপবৃতি বলা হয়ে থাকে। ঠিক আছে, জবা ফুলের দেখবে নিচের দিকে আরো 5টা অংশ আছে, উপবৃতি বলছি। ঠিক আছে, এরপরে আমরা আসছি দলমণ্ডল। দলমণ্ডল কি? দলমণ্ডল হচ্ছে যে ফুলের দ্বিতীয় স্তবক, বৃতির ভিতরের দিকে অবস্থান করে এই স্তবকটা। এই যে বৃতির সাদা সাদা অংশগুলো দেখছি, কোন কালারফুল হতে পারে, কালার বিভিন্ন রঙের হতে পারে, এইগুলোকে বলা হচ্ছে পাপড়ি। সাদা সাদা অংশ যেগুলো দেখছি, একাধিক পাপড়ি আছে, কোনো কোনো ফুলের 5টা পাপড়িও থাকতে পারে। জেনারেলি কি হয়, আমরা যদি দেখি যে এই দলমণ্ডলের এই পাপড়িগুলো, দলাংশগুলো কখনো কখনো যুক্ত অবস্থায় থাকে, এদিকে আবার কখনো কখনো দেখি এগুলো মুক্ত অবস্থায় থাকে। যেমন জবা ফুলের দেখবে তোমরা এগুলো মুক্ত আছে, একে অপরের সঙ্গে ওভারল্যাপিং করে আছে, টুইস্টেড ভাবে আছে। আবার কখনো কখনো দেখেছি যেমন ধুতরা ফুলের, তোমরা একটু ইমাজিন করো ধুতরা ফুলটা দেখি গোল একদম মাইকের চোঙের মতো, সব দলমণ্ডলগুলো লেগে আছে, একে অপরের সঙ্গে লেগে আছে, আলাদা করতে পারবো না। আলাদা করতে গেলে মাঝে একটা আমাকে কাটতে হবে, চিড়ে দিতে হবে। এটা হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডল কি করে? দলমণ্ডল হচ্ছে কালারফুল একটা অংশ। এইটা কি করে? কীটপতঙ্গকে আকৃষ্ট করে, কীটপতঙ্গকে আকৃষ্ট করে এবং আকৃষ্ট করে কি করে? যে যৌন জননে সাহায্য করে। আর একটা কাজ হচ্ছে যে দলমণ্ডল ভিতরের যে আরো 2টো স্তবক আছে, মানে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, এই পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্রকে রক্ষা করে। নেক্সট আসছি পুংস্তবক।
অর্থাৎ পুংকেশর চক্র। এর দুটো পার্ট, একটা হচ্ছে অ্যান্থার মানে পরাগধানী, আর একটা লম্বা দণ্ডাকার অংশ, এটাকে বলা হচ্ছে পুংদণ্ড। এই পরাগধানীর ভিতরেই কিন্তু পরাগরেণুর সৃষ্টি হয়। পরে পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগ নালী সৃষ্টি করে যৌনজননের সময়, এবং সেই নালীর ভিতরে থাকে শুক্রাণু নিউক্লিয়াস। সেইটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস গঠন করে ডিম্বাশয়ের দিকে নেমে আসে পরাগ নালিকার মধ্য দিয়ে। এটা গেল পুংস্তবক। এই পুংস্তবক বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ভাবে থাকে। কখনো জয়েন্টলি থাকে, কখনো একটি ভাবে থাকে, কখনো গর্ভদণ্ডের সঙ্গে যুক্ত অবস্থায় থাকতে পারে নিচের দিকে, বিভিন্ন বা উপরের দিকে বিভিন্ন ভাবে থাকে। এগুলো আপার ক্লাসে তোমাদের আরো ডিটেলসে পাবে তোমরা। আসছি গর্ভকেশর চক্র। দেখো, পুংকেশর চক্রের যে পরাগধানী সৃষ্টি হলো, সেই পরাগধানীতে পরাগরেণু, সেই পরাগরেণুগুলো গোল বলের মতো একটা চটচটে আঠালো পদার্থ তার উপর লেগে থাকে, যাতে প্রজাপতি মৌমাছি সেখানে বসলো, সেখান থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে পারে। এই স্ত্রী স্তবকের যদি দেখি আমরা, তাহলে দেখবো তিনটে পার্ট। উপরে স্টিগমা মানে গর্ভমুণ্ড, মাঝে লম্বা দণ্ডাকার একটা অংশ গর্ভদণ্ড, আর নিচে যে ওভারি মানে গর্ভাশয় বা ডিম্বাশয় বলতে পারি আমরা। পরাগরেণু এখানে আসার পরে এই স্টিগমাতে খাঁজালো একটা অংশ, এখানে একটা চ্যাটচেটে আঠালো পদার্থ থাকে, সেই পদার্থের দ্বারা পরাগরেণু আটকে যায়। দিয়ে তারপরে পরাগরেণুর খোলকটা বাইরে পড়ে থাকে, ভিতরের অংশটা অঙ্কুরিত হয়ে নিচের দিকে বিবর্তিত হয়, দিয়ে ওভারের দিকে নেমে আসে। এই গেল স্ত্রী স্তবক। তাহলে চারটে স্তবক জানলাম: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। বৃতি হচ্ছে সর্বাপেক্ষা বাইরের অংশ, দলমণ্ডল তার ভিতরের অংশ। দলমণ্ডল কি করে? পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্রকে রক্ষা করে। পুংকেশর হচ্ছে দুটো পার্ট, একটাকে বলছি আমরা পরাগধানী, লম্বা অংশটাকে পুংদণ্ড। পরাগধানীর উপরে আমরা দেখতে পাই পরাগরেণু, হলুদ রঙের পরাগরেণু লেগে আছে। এই পরাগরেণুগুলো কোথায় উৎপন্ন হচ্ছে? পরাগধানীর ভিতরে উৎপন্ন হচ্ছে। সেই পরাগধানীর উৎপন্ন রেণুগুলো গোল বলের মতো রোমসযুক্ত, চ্যাটচেটে একটা আঠালো পদার্থ থাকে। সেই পরাগরেণুটা এজেন্টের মাধ্যমে যখন গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, গর্ভমুণ্ড মানে হচ্ছে স্ত্রী স্তবকের যে উপরের অংশ, তিনটে পার্ট, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং নিচে ওভারি বা ডিম্বাশয় বা গর্ভাশয়, সে গর্ভমুণ্ডে লেগে যায়, লেগে গিয়ে অঙ্কুরিত হয়ে নিচের দিকে নামতে থাকে। এইটা গেল আমার ফুলের চারটে স্তবকের কথা। ফুলের তাহলে চারটে স্তবককে আমরা একবার দেখে নিই। বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। বোঝা গেছে? নেক্সট আসছি পলিনেশন, মানে পরাগযোগ কিভাবে হয়। এই যে চারটে স্তবকের কথা বললাম, এই চারটে স্তবকের মধ্যে মূল হচ্ছে পুংকেশর চক্রের পরাগধানীর পরাগরেণু, গর্ভকেশর চক্রের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া। এই যে স্থানান্তরিত হওয়া, এই স্থানান্তরণটা দু রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে নিজে নিজে স্থানান্তরিত হয়ে যাওয়া, মানে ওই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডেই পড়লো। কোন একটা নির্দিষ্ট প্রজাতির একটা উদ্ভিদের পরাগরেণু, সপুষ্পক উদ্ভিদের সম্পূর্ণ ফুল, সেই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডেই পড়লো, স্বপরাগযোগ বলা হয় এটাকে। আর একটা হতে পারে যে কোনো একটা ফুলের পরাগরেণু কোনো একটা এজেন্টের মাধ্যমে, সেটা বায়ু হতে পারে, জল হতে পারে, বা মনে করো কীট পতঙ্গ হতে পারে, পাখি হতে পারে, শামুক হতে পারে, বিভিন্ন এজেন্টের মাধ্যমে স্থানান্তরিত হয়ে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে পৌঁছালো। এইটাই হচ্ছে ভাইটাল ব্যাপার সেক্সুয়াল রিপ্রোডাকশনে, যে একটা সেম প্রজাতি, একই প্রজাতির দুটো গাছ আছে, একটা গাছের ফুলের পরাগরেণু, একটা ফুলের পরাগরেণু অন্য একটা বৈশিষ্ট্যযুক্ত, একই প্রজাতির বৈশিষ্ট্য আলাদা, একটু ক্যারেক্টারগুলো একটু আলাদা আলাদা আছে, যে সেখানে স্থানান্তরিত হলো, এটা ইতর পরাগযোগ বলা হয়। এর ফলে উন্নত বৈশিষ্ট্য, কারণ দুটো আলাদা উদ্ভিদের সংকর বৈশিষ্ট্য এখানে চলে আসে, দিয়ে নতুন বীজ সৃষ্টি হয়, ফল সৃষ্টি হয়, পলিনেশন। একটু দেখো তাহলে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ, এই দুটো ভাগে ভাগ করছি আমরা। তাহলে স্বপরাগযোগ মানে যে ওই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডেই স্থানান্তরিত হবে। সাধারণত বলা হয়ে থাকে যে স্বপরাগযোগের ক্ষেত্রে দেখো যে এই ফুলটা হবে সম্পূর্ণ ফুল,
বৈশিষ্ট্য, স্বপরাগযোগের ফুলের বৈশিষ্ট্য হবে যে ফুলটা হবে সম্পূর্ণ ফুল, অর্থাৎ বৃতি দলমণ্ডল ছাড়াও যে আরো দুটো স্তবক আছে, পুংস্তবক এবং স্ত্রী স্তবক, এই দুটো একই ফুলেই থাকবে। তার ফলে কি হয়, এই ফুলের যে পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়তে পারে। জেনারেলি দেখা গেছে যে সপুষ্পক স্বপরাগযোগের ক্ষেত্রে ফুলগুলো অতটা কালারফুল হয় না, আকারে অনেক সময় ছোট হতে পারে, মানে যাতে কীটপতঙ্গ আকৃষ্ট করছে না, দলমণ্ডলটা সেরকম নয়। তাহলে এর ফলে কি হচ্ছে, একটু অনুজ্জ্বল প্রকৃতির, সুগন্ধ সেরকম নেই যে কীটপতঙ্গ এসে তাকে আকৃষ্ট করবে। ছোট ছোট কীটপতঙ্গ সেখানে বসে সেখান থেকে পরাগরেণু নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। প্রকৃতির নিয়মে সেই সমস্ত উদ্ভিদের ফুলে স্বপরাগযোগ ঘটে। এর কিছু সুবিধা আছে। কিরকম সুবিধা? দেখো, স্বপরাগযোগের ক্ষেত্রে ওই ফুলের পরাগরেণু, মানে একটা নির্দিষ্ট প্রজাতির একটা ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়লো, ফল সৃষ্টি হলো, বীজ সৃষ্টি হলো। কি হলো তার মানে? বিশুদ্ধ ক্যারেক্টারের আমি উদ্ভিদ পেতে পারি, পিওর বৈশিষ্ট্য পেতে পারি। এখানে পরাগরেণুর অপচয় কম। পরাগরেণু আমাকে কারোর উপর নির্ভর করতে হচ্ছে না যে কখন কীটপতঙ্গ আসবে, তার ডানাতে, তার মুখে বা তার পায়ে লাগবে, দিয়ে স্থানান্তরিত হবে না, এটা আমাকে ভাবতে হচ্ছে না, সেই উদ্ভিদকে ভাবতে হচ্ছে না। তৃতীয়ত হচ্ছে এর কিছু অসুবিধাও আছে। কি অসুবিধা? যে স্পেশাল ক্যারেক্টার এখানে আমি পাচ্ছি না, যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হবে না, হচ্ছে না, কারণ দুটো আলাদা গাছ থেকে গাছের মধ্যে তো হচ্ছে না। স্বপরাগযোগ জেনারেলি যেটা হয় একই ফুলের মধ্যে হচ্ছে, তাহলে নতুন বৈশিষ্ট্য আমি এখানে পাবো না। অর্থাৎ প্রকরণের যে ক্ষমতা, অভিযোজনের যে ক্ষমতা, যে কোনো প্রতিকূল পরিবেশকে অনুকূল করে নেওয়ার যে ক্ষমতা, এক্সট্রা ক্যারেক্টার উৎপত্তি হওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু স্বপরাগযোগে হবে না। স্বপরাগযোগের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই ছিল তাদের জেনারেল বৈশিষ্ট্য। আসছি আমি ইতর পরাগযোগ। স্বপরাগযোগের ক্ষেত্রে কি দেখলাম? তাহলে ওই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডেই পড়লো, এটাকে আমরা বলছি অটোগ্যামি। কিন্তু কখনো কখনো দেখেছি ওই ফুলের পরাগরেণু অনেক সময় আবার উপরে ফুল আছে, সেই ফুলের পরাগরেণু ঝরে ঝরে নিচের ফুলে পড়েছে, সেখানেও কিন্তু একই উদ্ভিদের একই ফুলের মধ্যে হচ্ছে, সেটাও স্বপরাগযোগ। সেটাকে আমরা বলছি গেইটেনোগ্যামি। এবার আসছি ইতর পরাগযোগে। ইতর পরাগযোগের ক্ষেত্রে দেখবে ফুলগুলো অনেকটা কালারফুল হচ্ছে, অর্থাৎ ফুলগুলো রং বেরঙের হচ্ছে, বেশ বড় বড় হচ্ছে, সুগন্ধযুক্ত হচ্ছে, যার ফলে যে কোনো কীটপতঙ্গ খুব সহজে আকৃষ্ট হতে পারে। তার মানে এই নয় যে ইতর পরাগযোগ মানে যে ফুল বিশাল বড় বড় হবে, খুব সুগন্ধযুক্ত হবে, তা নাও হতে পারে। এটা প্রকৃতির উপর নির্ভর করছে যে গাছটা কোথায় আছে, উদ্ভিদটা কোথায় তার বিস্তার। তোমরা যদি ইতর পরাগযোগের জলের ক্ষেত্রে দেখো, তবে জলের ক্ষেত্রে কি হচ্ছে, যে পরাগরেণুগুলো একটু ওই গোল গোল বলের মতো, ঠিক কথাই, কিন্তু তার চারপাশে একটা মোমের প্রলেপ আছে, যাতে জলে ভিজে নষ্ট না হয়ে যায়, এটা আছে। তো ইতর পরাগযোগের ক্ষেত্রে যেটা হয়, যে একলিঙ্গ ফুলের, অর্থাৎ ফুল তো দু রকমের আমরা দেখেছি, একটা দেখছি একলিঙ্গ ফুল, একটা উভয়লিঙ্গ ফুল, সম্পূর্ণ ফুল আর অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুলের ক্ষেত্রে 4টে স্তবক থাকবে, কিন্তু অসম্পূর্ণ ফুলের ক্ষেত্রে 4টে স্তবক থাকবে না। অর্থাৎ বৃতি দলমণ্ডল তো থাকছে, তার সঙ্গে যে কোনো সাহায্যকারী একটা স্তবক থাকবে, হয় পুংকেশর চক্র বা গর্ভকেশর চক্র। তোমরা দেখেছো তো তোমাদের বাড়ির চারপাশে বাগানে যখন গাছ লাগিয়েছো, তখন দেখেছো কুমড়ো গাছ, একটা ফুলে কুমড়ো ধরে থাকে, আর একটা ফুলে শুধু একটা লম্বা ডাঁটির মতো অংশ থাকে, যেটা পরাগধানী থাকে, হলুদ রঙের, সেটা থাকে। লাউ গাছও এরকম দেখেছি, আম গাছেও হতে পারে এরকম, ঠিক আছে। তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা বলছি একলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল আলাদা আলাদা। একলিঙ্গ ফুলের ক্ষেত্রে কোনো মতেই একটা ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ড তো নেই, তাহলে সেখানে স্থানান্তরিত হওয়ার জায়গা হচ্ছে না, কোনো এজেন্টের মাধ্যমেই তাকে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু ইতর পরাগযোগ সম্পূর্ণ হবে। আর একটা কথা বলে দিই, যে সবসময় যে বৃতি দলমণ্ডল থাকবে এমন নাও হতে পারে। তোমরা তো রজনীগন্ধা দেখেছো, সেই রজনীগন্ধা ফুলের বৃতি দলমণ্ডল আলাদা করে চিহ্নিত করা যায়? যায় না, ওটাকে পুষ্পপুট বা পেরিয়েন্ট বলা হয়। বৃতি আলাদা করে চিহ্নিত করা যাচ্ছে না, দেখবে ফুলের নিচের দিকে সবুজ অংশ হয়ে আছে, একটা সাদার নিচে সবুজ আবহ অংশ, এটাকে পুষ্পপুট বা পেরিয়েন্ট বলা হয়।
তাহলে এই যে স্বপরাগযোগ ইতর পরাগযোগ আমরা দেখলাম, এই স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাও আছে। যেমন ধরো ইতর পরাগযোগের সুবিধা কি বলতো, যে বাহকের উপর নির্ভর তো করতে হচ্ছে, এটা অসুবিধা একটা, কিন্তু সুবিধা হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টার পাবো, প্রজনন ক্ষমতা ভালো হতে পারে, বিশুদ্ধতা এখানে থাকবে না, কিন্তু নতুন ক্যারেক্টার পাবো। নতুন ক্যারেক্টার পাওয়াতে কি হবে, অভিযোজন ক্ষমতা স্পষ্ট হবে এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হবে, যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেকে অনুকূল করে নিতে পারবে। যদি এর প্রতিবন্ধকতা দেখি, মানে অসুবিধা দেখি, তাহলে এখানে দেখবো আমরা বাহকের উপর একে নির্ভর করতে হচ্ছে, রেণুর অপচয় হয়, এখানে বিশুদ্ধতা একদম নেই বললেই চলে। এবার আসছি আমি ইতর পরাগযোগের যে বিভিন্ন বাহকের কথা তোমাদের সিলেবাসে আছে কয়েকটা, যেমন জল, বায়ু, পতঙ্গ, পাখি, এই সমস্ত এজেন্টের মাধ্যমে যাদের পলিনেশন, কোন উদ্ভিদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেগুলো আমরা দেখব। চোখ রাখি। ইতর পরাগযোগের বিভিন্ন বাহক। বায়ু পরাগী ফুল। জেনারেলি দেখো ধান গাছের আমি একটা ছবি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ ফুলগুলো, দেখো সাদা সাদা ছোট ছোট ফুল, একদম চোখে পড়ছে না এরকম ফুল। এই সমস্ত ফুলের বায়ুর মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে যে এই সমস্ত ফুলগুলো হয় বর্ণহীন, গন্ধহীন, অনুজ্জ্বল এবং ক্ষুদ্র প্রকৃতির, খুবই ছোট ছোট ক্ষুদ্র প্রকৃতির, বর্ণ নেই একরকম বললেই চলো, সাদা সাদা দেখতে পাচ্ছি, গন্ধ নেই, এরকম উদ্ভিদের ছবি দিয়েছি। ধানের একটা, ধান ছাড়াও হতে পারে কি, গম হতে পারে, ভুট্টা হতে পারে, এদের মাধ্যমে বংশ বিস্তার হয়। এই গেল বায়ু পরাগী ফুল। এরপরে আসছে আমি জল পরাগী ফুল। জলের মাধ্যমে বংশ বিস্তার হয়। পাতা ঝাঁচি, পাতা শ্যাওলা, জলজ উদ্ভিদ। দেখো এই দেখো ফুলগুলো দেখেছো, ফুল থেকে পুংরেণুগুলো ঝরে ঝরে নিচের দিকে পড়ছে, এই জলের এই স্তরে থাকা ফুলের মধ্যে পরাগরেণুগুলো লেগে যায়, দিয়ে এখানে নিষেক সম্পূর্ণ হচ্ছে। এটাও একরকম বর্ণহীন, গন্ধহীন, অনুজ্জ্বল প্রকৃতির ফুল, তবে পরাগরেণুগুলো হালকা বা ভারী হতে পারে, কিন্তু পরাগরেণুর গায়ে একটা মোমের প্রলেপ থাকে, যাতে পরাগরেণু নষ্ট না হয়ে যায়। জল পরাগী গেল। এরপর আসছি পতঙ্গ পরাগী। অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে কালারফুল হবে, খুব সুমিষ্ট গন্ধযুক্ত হবে, রং বেরঙের তো হচ্ছেই, আম, কুমড়ো, লাউ, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গ পরাগী। এবার আসছি পাখি। পাখির মাধ্যমে বংশ বিস্তার হয়। মাদা শিমুল হতে পারে, পলাশ হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এদের মকরন্দ থাকবে, ফুলগুলো বেশ বড় বড় হবে, পাখির ঠোঁট যাতে সেই ফুলের ভিতরে প্রবেশ করতে পারে। অনেক সময় পুংকেশর চক্রের যে পরাগধানীগুলো আছে সেগুলো তাদের খাদ্য হিসাবেও অনেক সময় ব্যবহার হয়ে থাকে। তাহলে এই ইতর পরাগযোগের চারটে এজেন্ট দেখলাম, চারটে এজেন্ট কিভাবে বংশ বিস্তার করে, ফুলগুলো কালারফুল হবে, বড় হবে, কোন ক্ষেত্রে ছোট হবে, কোন ক্ষেত্রে অনুজ্জ্বল হবে, সেই ধারণাগুলো আমরা পেয়েছি। এখন আমরা দেখলাম যে পলিনেশন হওয়ার পরে কিভাবে তাহলে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা আমরা দেখব। নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন। দেখো প্রথমে তাহলে পরাগধানীর পরাগরেণু সৃষ্টি, ঠিক একই সময়ে ডিম্বাণু অর্থাৎ গর্ভকেশর চক্রের যে ডিম্বাশয়, ডিম্বকের মধ্যে ডিম্বাণু সৃষ্টি, তারপরে পলিনেশন মানে পরাগযোগ হবে, পরাগযোগের পরে নিষেক সম্পন্ন হবে বা জাইগোট সৃষ্টি হবে। জাইগোটের মানেই সেখান থেকে আস্তে আস্তে এককোষী ভ্রূণ থেকে বহুকোষী ভ্রূণ, বহুকোষী ভ্রূণের থেকে বীজ এবং ফল সৃষ্টি, আবার নতুন বীজের অঙ্কুরিত নতুন উদ্ভিদ সৃষ্টি। একটু একটু করে বলে দিই। পরাগরেণু সৃষ্টি মানে পরাগধানীর ভিতরে যে পরাগরেণু মাতৃকোষ থাকে, সেই পরাগরেণুর মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য পরাগরেণু সৃষ্টি করে, যে পরাগরেণুগুলো পরবর্তীকালে যখন নিষেক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ডিম্বাশয়ের দিকে যায়, মানে গর্ভকেশর চক্রে যায়, সেই গর্ভকেশর চক্রের মাথায় যখন পৌঁছায় তখন সেই পরাগরেণুর ভিতরে নালিকা নিউক্লিয়াসটা মানে নালীর সৃষ্টি হয়, একটা পরাগ নালী বলা হয় এটাকে। ঠিক একই সময়ে ডিম্বাণু সৃষ্টি। ডিম্বাণু কিভাবে সৃষ্টি হয়, যে ডিম্বাণুর হচ্ছে এমন একটা সেল
যেটা সৃষ্টি করার প্রক্রিয়াটা একটু জটিল। ডিম্বাশয়ের ক্ষেত্রে যেটা হয়, যে ডিম্বাশয়ের ভিতরে ডিম্বক আছে, সেক্ষেত্রে স্ত্রীরেণু মাতৃকোষ, সেই স্ত্রীরেণু মাতৃকোষ হচ্ছে প্রথম সেল। সেখান থেকে হ্যাপ্লয়েড প্রক্রিয়ায় 4টে রেণু উৎপন্ন হয়, 4টের মধ্যে 3টে নিষ্ক্রিয় হয়ে যায়, একটা সক্রিয় থাকে। ওই একটা সক্রিয় হ্যাপ্লয়েড সেল সেটা 3বার সেল ডিভিশন করে মাইটোসিস প্রক্রিয়ায় দিয়ে 8টা সেল উৎপন্ন করে, টোটাল 8টা। তাহলে স্ত্রীরেণু মাতৃকোষ 2n ছিল, সেখান থেকে 4টে কোষ হলো হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড হওয়ার পরে 3টে নষ্ট, একটা সক্রিয়, সেই একটা আবার কি হচ্ছে 3বার বিভাজিত হয়ে 8টা সেল উৎপন্ন করছে। এই 8টা সেল মিলে কিন্তু ভ্রূণস্থলীর গঠন। সেই 8টা সেলের ভিতরে কি দেখবো আমরা, যে নিচের দিকে ডিম্বক রন্ধ্রের দিকে যদি দেখি, দেখবো 3টে নিউক্লিয়াস আছে, 2টো হচ্ছে সহকারী, একটা ডিম্বাণু। মাঝে 2টো নিউক্লিয়াস একসঙ্গে অবস্থান করছে, নির্ণীত নিউক্লিয়াস। উপরের দিকে 3টে নিউক্লিয়াস, প্রতিপাদক কোষত্রয়। আবার বলছি, মানে ডিম্বক মূলের দিকে প্রতিপাদক কোষত্রয়। আবার বলছি যে 8টা নিউক্লিয়াস। নিচের দিকে ডিম্বক রন্ধ্রের দিকে যেটা দেখবো, ডিম্বক রন্ধ্রের দিকে পাশাপাশি 2টো সেল আছে, যেটাকে প্রতিপাদক কোষ, যেটাকে সহকারী কোষ বলবো। মাঝে থাকছে ডিম্বাণু। একটু উপরে একদম ভ্রূণস্থলীর মাঝামাঝি দেখবো 2টো নিউক্লিয়াস, ছবি দেখাচ্ছি আমি, সেখানে নির্মিত নিউক্লিয়াস। তার উপরে থাকবে প্রতিপাদক কোষত্রয়। এটা হচ্ছে একটা ভ্রূণস্থলীর গঠন। এইবার যখন ওই পরাগরেণুর পরাগনালীর মাধ্যমে যখন ওই নিউক্লিয়াসটা ভিতর দিয়ে নামবে, নেমে যখন ডিম্বাণুকে নিষিক্ত করবে, এই নিষিক্ত করার প্রক্রিয়াটা 3 রকম হতে পারে। অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে হতে পারে, ডিম্বক মূলের দিকে হতে পারে, আবার ডিম্বক ত্বকের দিকেও হতে পারে। এই 3টে যে স্টেপ, অর্থাৎ যদি পুংগ্যামেটটা ডিম্বক রন্ধ্রের দিকে হয় তাহলে পেরোগ্যামি, যদি মূলের দিকে হয়, ডিম্বক মূলের দিকে হয়, তাকে বলা হয় চালাজোগ্যামি, এবং ডিম্বক ত্বকের দিকে যদি হয় তখন তাকে বলা হয় মেসোগ্যামি। নিষিক্ত হলো, নিষিক্ত হওয়ার পরে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটলো। ছবিটা দেখায় আগে, দেখো পরাগরেণু নালিকা দিয়ে, পরাগনালী দিয়ে চলে এসছে নিচে। এখানে ডিম্বক রন্ধ্রের দিকে দেখছি আমি প্রবেশ করছি। এখানে যে ডিম্বক রন্ধ্রের দিকে প্রবেশ করলো, এখানে বড় ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, ভ্রূণস্থলীটা বড় করে দেখানো হচ্ছে। এই যে প্রবেশ করার পথ, এটা হচ্ছে ডিম্বাণু। 2টো নিউক্লিয়াস নালিকার মাধ্যমে যখন এই পরাগনালীর দিয়ে আসে, বড় হয়, তখন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2টো নিউক্লিয়াস উৎপন্ন করে। এই দেখো 2টো নিউক্লিয়াস দেখতে পাচ্ছ পুংগ্যামেট। একটা ডিম্বাণুকে নিষিক্ত করবে, আর একটা জেনারেলি নষ্ট হয়ে যায়। যদি সেটা সস্যল উদ্ভিদ হয় তাহলে নির্ণীত নিউক্লিয়াসকে, এই যে 2টো নিউক্লিয়াস দেখছি, নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করবে। নিষিক্ত করে সেখানে কি করবে, তাহলে শস্য নিউক্লিয়াস উৎপন্ন করবে। আর যদি সস্যল উদ্ভিদ না হয় তাহলে ডিম্বাণুকে নিষিক্ত করে এখানে এককোষী জাইগোট, সেই এককোষী জাইগোটটা আবার সেল ডিভিশনের মাধ্যমে বহুকোষী জাইগোট সৃষ্টি করবে। সেই বহুকোষী ভ্রূণ যে সৃষ্টি হলো, সেই বহুকোষী ভ্রূণ থেকে বীজের সৃষ্টি, এবং বীজ সহ যে ডিম্বাশয় সেটা ফলের সৃষ্টি। এই বীজ যখন পরিপক্ক হবে তথা ফল, তখন সেই পরিপক্ক ফল যখন মাটিতে প্রথিত হবে, সেখান থেকে বীজের অঙ্কুরোদ্গম, এনভায়রনমেন্টাল কন্ডিশন অর্থাৎ আলো, বাতাস, জল, যদি এনভায়রনমেন্টাল কন্ডিশনগুলো ঠিকঠাকভাবে পায় তাহলে অঙ্কুরিত হয়ে তার বংশ বিস্তার হবে। এই হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ক্ষেত্রে দেখব যে তাদের কিছু গুরুত্ব আছে। যেমন মনে করো, দেখো জননের নিশ্চয়তা বলছে, 2টি জনিত্রী জীবের মানে আলাদা আলাদা, যেহেতু 2টো উদ্ভিদ, সেই 2টো উদ্ভিদ হওয়ার ফলে মানে 2টো ফুলের থেকে তো এসেছে। তো যেহেতু 2টো ফুল, তাদের পরাগরেণু, তাদের গর্ভমুণ্ডের ডিম্বাণুর পরিণত অবস্থা হওয়ার প্রয়োজন আছে, তাই সেক্ষেত্রে বা এজেন্টের উপর নির্ভর করতে হয়। তার জন্য জননের নিশ্চয়তা অনেক ক্ষেত্রেই কম। যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে অনেক সময় এজেন্টের নির্ভর করতে হচ্ছে, বাহকের প্রয়োজন হচ্ছে, তাই জননের নিশ্চয়তা অনেক ক্ষেত্রেই কম। অপত্য যে উৎপাদন হচ্ছে তার সংখ্যাও সে অনেক ক্ষেত্রে কম হয়। কারণ হচ্ছে কি, যে কোনো প্রতিকূল পরিবেশ সৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টি হয়ে গেলে নষ্ট হতে পারে, পরাগরেণুর অপচয় হচ্ছে, পরাগরেণু ঠিক জায়গায় গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো না, তাহলে নিষিক্ত হবে না।
এরপরে আছে অপত্যের প্রকৃতি। এইটা একটা ভাইটাল ব্যাপার, এবং প্রকরণ সৃষ্টি। অপত্য যে সৃষ্টি হবে তার কিন্তু নতুন ক্যারেক্টার আসবে, কারণ দুটো আলাদা একই প্রজাতির দুটো আলাদা উদ্ভিদ থেকে এসেছে জেনারেলি, তো সেক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার একটা ক্ষমতা থাকে। আর একটা কি হয়, প্রকরণ সৃষ্টি, অর্থাৎ নতুন ক্যারেক্টার সৃষ্টি হলে যে কোনো প্রতিকূল পরিবেশকে সে অনুকূল করে নিতে পারে, ভেদ সৃষ্টি হয়। এবং আস্তে এইভাবেই তো পৃথিবীতে বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে, অর্থাৎ একটা স্তর থেকে আরেকটা স্তরের যে উন্নত হওয়া, সেটা কিন্তু প্রকরণের মাধ্যমে সম্ভব হয়েছে। তাহলে জননের নিশ্চয়তা অবশ্যই কম, অপত্যা উদ্ভিদের সংখ্যা কম, কিন্তু অপত্যের প্রকৃতি ভাইটাল, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুব ভালো হয়, প্রকরণ সৃষ্টি হয়, নতুন ক্যারেক্টার যুক্ত হতে পারে, যে কোনো প্রতিকূল পরিবেশে অভিযোজিত করে নেওয়ার ক্ষমতাটা তার মধ্যে জন্মায়। এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। পরের দিনে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বৃদ্ধি। তোমাদের সিলেবাসে এই জীবনের প্রবাহমানতার শেষ অংশ আছে বৃদ্ধি, সেটা আলোচনা করব। আর সেই সঙ্গে একটা কথা বলে দেখি আমার ছাত্রছাত্রীদের, তোমরা খাতা পেন নিয়ে বসবে সেদিন আমি আবার 20টা প্রশ্ন দেবো। সেই প্রশ্নগুলো যেদিন স্কুল খুলবে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে আনবে, অ্যাসাইনমেন্ট হিসাবে তোমরা এটা কাজ করবে। শুধু যে ওই 20টা প্রশ্নই ইম্পর্টেন্ট তা নয়, অনেক প্রশ্ন আছে, তার মধ্যে আমি বেছে বেছে 20টা প্রশ্ন তোমাদের জন্য প্রস্তুত করব, সেগুলো তোমাদের দেব। ঠিক আছে? ততদিন খুব ভালো থাকবে। আবার আগামী শনিবার আমি তোমাদের ক্লাস নেব। সুস্থ থাকো, বাড়িতে থাকো, আর অযথা টেনশন করবে না, ভয় করবে না। আমরাই পারি করোনা ভাইরাসকে হারাতে। প্রশাসন আমাদের সঙ্গে আছে, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের সঙ্গে আছে। আমরা নিজেকে বাঁচাতে, আমাদের পরিবারকে বাঁচাতে তথা আমার দেশকে বাঁচাতে আমরা বদ্ধপরিকর। আমরা করোনা ভাইরাসকে জিততে দেবই না। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। খুব ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো।